গত ক্লাসে আমরা কবি ব্রেকটের লেখা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতার সামান্য কিছুটা অংশ পড়েছিলাম। আজ আমরা পরবর্তী অংশে কি আছে সেটা জেনে নেব। তবে যতটুকু অংশ আমরা পড়েছিলাম শুধু ততটুকু অংশ নয়, আজ যে আমরা পরবর্তী অংশখানি পড়ব সেখানেও কিন্তু আমরা একই কথার প্রতিধ্বনি শুনতে পাব। আসলে সমগ্র কবিতার মূল সুর হয়তো একটাই, সেটা কি না, এই কবিতায় কবি সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষদেরই বন্দনা গান গেয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন এই সভ্যতার প্রকৃত চালিকা শক্তি কিন্তু সাধারণ শ্রমজীবী মানুষরাই, তারাই কিন্তু প্রকৃতপক্ষে এই সভ্যতার ধারক এবং বাহক। শুধুমাত্র চালিকা শক্তি নয় বা শুধুমাত্র ধারক এবং বাহকও নয়, এই সভ্যতার যা কিছু মহান সৃষ্টি সেটা কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল বা তাদের নীরব আত্মত্যাগের ফলশ্রুতিও বলা যেতে পারে। তাই কবি আমাদের দৃষ্টি ফেরাতে চেয়েছেন সেই সমস্ত খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষদের দিকে। ইতিহাসের বিখ্যাত স্থানের কথা কবি এখানে বলেছেন, বিশ্ববিখ্যাত স্থাপত্যের কথাও কবি এখানে তুলে ধরেছেন, মহান সাম্রাজ্য বিস্তারের গল্পও শুনিয়েছেন। কিন্তু এই সাম্রাজ্য বিস্তার বলো বা বিশ্ববিখ্যাত স্থাপত্য নির্মাণের কথাই বলো বা কোনো একটা স্থানকে বিখ্যাত করে তোলার নেপথ্যে যারা রয়েছে সেই সমস্ত কারিগররাই কিন্তু আজ সবথেকে বেশি উপেক্ষিত এবং অবহেলিত। ইতিহাসের পাতায় শুধুমাত্র নাম হয় রাজা মহারাজাদেরই, নাম যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো না হয় রাজা মহারাজাদের জন্যই বরাদ্দ থাক, কিন্তু একজন শিল্পী হিসেবে একজন স্থপতি হিসেবে সামান্যতম সম্মানটুকুও কি সাধারণ শ্রমজীবী মানুষেরা পাবে না? সেই প্রশ্নই কবি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় তুলে ধরেছেন। পরবর্তী অংশ শুরু করছি। দেখো, পড়তে জানে এমন এক মজুরের পরবর্তী প্রশ্ন কি না, জয় তোরণে ঠাসা মোহনীয় রোম বানালো কে, কাদের জয় করল সিজার। পরবর্তী প্রশ্ন যে জয় তোরণে ঠাসা মোহনীয় রোম, তরুণ কথাটার মানে হচ্ছে সিংহ দরজা, ঠাসা কথার মানে ভর্তি, মোহনীয় কথাটার মানে হচ্ছে মহান। এখানে রোম শহরে প্রবেশ করলে বা রোমে দেখা যায় যে চারিদিকে জয়সূচক বিজয় স্তম্ভ কিন্তু ছড়িয়ে রয়েছে বা ভর্তি হয়ে রয়েছে রোম শহরে। এই বিজয় স্তম্ভগুলো কারা নির্মাণ করেছিল? রাজারা কি নির্মাণ করেছিল? তা নয়, নিশ্চয়ই কারিগররা নির্মাণ করেছিল। বিজয় স্তম্ভগুলো কেন নির্মাণ করা হতো? রাজারা যখন যুদ্ধে যেতেন, সেই যুদ্ধে যদি জয়লাভ করতেন, জয়লাভ করার পরে তারা বিজয় স্তম্ভ নির্মাণ করতেন সেই যুদ্ধ জয়ের স্মৃতিচিহ্ন স্বরূপ। কিন্তু এগুলো বানিয়েছিল কারিগররা, এবং কোনো রাজা একা নিশ্চয়ই যুদ্ধ করে জয়লাভ করেননি, তাকে সাহায্য করেছিল তার বিশাল সেনাদল, তবেই তিনি যুদ্ধে জয়লাভ করতে পেরেছিলেন। তাহলে যখন বিজয় স্তম্ভগুলো নির্মাণ করা হচ্ছে তখন শুধুমাত্র সেখানে রাজার নাম কেন খোদিত হয়ে থাকবে? কেন কোনো সেনার নাম সেখানে উল্লেখ থাকবে না? তাই কবি এই প্রশ্নটা করলেন যে জয় তোরণে ঠাসা মোহনীয় রোম। এবার আমরা রোম শহর সম্পর্কে বা রোম সম্পর্কে অল্প করে একটু জেনে নেব। রোম তোমরা জানো যে ইতালির রাজধানী হচ্ছে রোম এবং ইউরোপের অন্যতম একটা শহর। রোম কোথায় অবস্থিত? ভূমধ্য সাগরের তীরে এবং টাইবার নদীর উপকূলে সাতটি পাহাড় দিয়ে ঘেরা এই স্বপ্ন সুন্দরী রোম। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 800 বছর আগে কিন্তু এই রোম শহরের প্রতিষ্ঠা হয়েছিল। রাজা রোমালুসের নামানুসারে এর নাম রাখা হয় রোম। এখানকার স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এই রোম শহরকে কেন্দ্র করেই কিন্তু প্রাচীনকালে গড়ে উঠেছিল এক শক্তিশালী এবং জাঁকজমকপূর্ণ সভ্যতা। এটাই ইতিহাসে রোমান সভ্যতা নামে পরিচিত। প্রথম দিকে রোমান সাম্রাজ্যের সীমা শুধুমাত্র ইতালির মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু যুদ্ধ বিজয় এবং আত্মীকরণের মাধ্যমে এটি ইউরোপ, এশিয়া মাইনর এবং উত্তর আফ্রিকার বেশ কিছুটা অংশকে এর শাসনাধীনে নিয়ে আসে। রোম বলে আমাদের প্রথমে মনে পড়ে রোমের বিখ্যাত কলোসিয়ামের কথা, এবং এটা তোমরা জানো যে পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম আশ্চর্য কিন্তু রোমের এই কলোসিয়াম। কলোসিয়ামটা আসলে কি? প্রেক্ষাগৃহ, এমপি থিয়েটার। এখানে একসঙ্গে 50 থেকে 60 হাজারেরও বেশি দর্শক কিন্তু একসঙ্গে বসতে পারতেন।
কলোসিয়ামটা দেখতে কেমন ছিল? অনেকটা উপবৃত্তাকার এবং ছাদবিহীন মঞ্চের মতো। রোম নগরীর একেবারে কেন্দ্রবিন্দুতে এটা অবস্থিত ছিল। বানিয়েছিল কারা? না, ইহুদি বিদ্রোহের পর যুদ্ধবন্দী ইহুদি দাসীদের দিয়েই কিন্তু এটি নির্মাণ করা হয়েছিল। এটি নির্মাণ করতে প্রায় 10 বছরের মতো সময় লেগেছিল। কলোসিয়াম মূলত ব্যবহার করা হতো গ্ল্যাডিয়েটরদের যুদ্ধের জন্য, বা কখনো কখনো ঘোড়দৌড়ের জন্য ব্যবহার করা হতো। গ্ল্যাডিয়েটর কারা? মূলত দাস এবং যুদ্ধবন্দীদেরকেই গ্ল্যাডিয়েটর বলা হতো। এই গ্ল্যাডিয়েটররা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করত। কখনো কখনো আবার কয়েকদিনের ক্ষুধার্ত পশুদের সঙ্গে এদের কিন্তু নির্মম লড়াই করতে হতো, এবং যতক্ষণ না এক পক্ষ মারা যেত ততক্ষণ কিন্তু যুদ্ধ থামতো না। যাই হোক, রোমান সম্রাটদের বিকৃত আনন্দের উৎস ছিল কিন্তু এই কলোসিয়াম। রোম বলে আরও আমাদের মনে পড়ে যায় ভ্যাটিকান সিটির কথা। ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভেতরে অবস্থিত একটা স্বাধীন দেশ। পোপ এখানকার রাষ্ট্রনেতা। যাই হোক, এই যে রোম, জয়তোরণে ঠাসা মহনীয় রোম, এগুলো বানিয়েছিল কারা? কলোসিয়াম বলো, ভ্যাটিকান সিটি বলো, বা এই যে বিজয় স্তম্ভ বলো, রোমকে এত মহান করে তুলেছিল বিশ্বের কাছে কারা করে তুলেছিল? সাধারণ শ্রমজীবী মানুষেরা, কারিগরেরা। কিন্তু তাদের কথা তো কোথাও লেখা নেই ইতিহাসের পাতায়। পরবর্তী প্রশ্ন, কাদের জয় করল সিজার? সিজার বলতে এখানে জুলিয়াস সিজারের কথা বলা হয়েছে। প্রাচীন রোমের জুলিয়াস সিজার ছিলেন প্রাচীন রোমের এক বিখ্যাত এবং জনপ্রিয় সামরিক নেতা। ইউরোপের রোমান সাম্রাজ্যের বিস্তারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষত গল বিজয়ের নায়ক হিসাবে রোমে তার জনপ্রিয়তা কিন্তু অনেকখানি বেড়ে যায়। মনে করা হয় যে যীশুখ্রিস্টের জন্মের প্রায় 100 বছর আগে জুলিয়াস সিজার জন্মগ্রহণ করেছিলেন। এই যে জুলিয়াস সিজারের কথা বলা হয়, মানে রোম সাম্রাজ্যের কথা বললেই কিন্তু আমাদের জুলিয়াস সিজারের কথা মনে পড়ে যায়। সিজার কাদের জয় করেছিল? সেটাই কবির প্রশ্ন। এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? বাইজেন্টিয়াম কি না, প্রাচীন গ্রিক রাজ্য ছিল বাইজেন্টিয়াম। এই জায়গাটি একসময় গ্রিসের উপনিবেশ ছিল। পরবর্তীকালে অটোমান তুর্কিরা এই স্থানটি দখল করে নেয়। খ্রিস্টীয় 3য় শতকে রোমান সাম্রাজ্য এতটাই বিশাল আকার ধারণ করে, তাই শাসন কার্যের সুবিধের জন্য সম্রাট ডায়োক্লেটিয়ান তিনি কী করলেন না, সাম্রাজ্যকে 2টো ভাগে ভাগ করে দিলেন। একটা ইস্টার্ন আর অপরটা হচ্ছে ওয়েস্টার্ন এম্পায়ার। এই ওয়েস্টার্ন এম্পায়ার রাজধানী কিন্তু প্রাচীন রোমেই বহাল রাখা হয়, আর ইস্টার্ন জোনের রাজধানী ঘোষণা করা হয় বর্তমান তুরস্কের বাইজেন্টিয়ামকে। এবং এই নব্য প্রতিষ্ঠিত ইস্টার্ন এম্পায়ারটি রাজধানীর নামানুসারে বাইজেন্টাইন এম্পায়ার নামে কিন্তু পরিচিতি লাভ করে। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে সম্রাট কনস্টান্টাইন তিনি বাইজেন্টিয়াম থেকে কিছুটা দূরে তার রাজধানীকে সরিয়ে আনেন, এবং সম্রাটের নামানুসারে সেই জায়গাটির নাম হয় কনস্টান্টিনোপল। এদিকে ওয়েস্টার্ন রোমান সাম্রাজ্য হান, গথ এদের মুহুর্মুহুর আক্রমণের শিকার হতে হতে ক্রমাগত দুর্বল হতে থাকে। পরবর্তীতে 476 খ্রিস্টাব্দে বিলুপ্ত হয়ে যায় ওয়েস্টার্ন রোমান এম্পায়ার। তখন থেকে কিন্তু রোমান সাম্রাজ্য বলতে বোঝাতো বাইজেন্টাইন সাম্রাজ্যকে, যার রাজধানী ছিল কনস্টান্টিনোপলে। তাহলে এই যে বাইজেন্টিয়াম বললেই বাইজেন্টাইন সাম্রাজ্যের কথা, রোমান সাম্রাজ্যের কথা আমাদের মনে পড়ে যায়, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? আর কি কোনো মানুষ ছিল না? শুধুমাত্র রাজা মহারাজারা বা তাদের তোষামতকারী ব্যক্তি যারা, তারাই শুধুমাত্র থাকতো? বাদ বাকি সাধারণ শ্রমজীবী মানুষেরা তারা তাহলে কোথায় থাকতো? সেটাই কবির প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। আটলান্টিস কি না, একটা দ্বীপের নাম। পৃথিবীতে আজ পর্যন্ত সমাধান না হওয়া যত রহস্য আছে তার মধ্যে অন্যতম হলো এই আটলান্টিস দ্বীপের রহস্য। যীশুখ্রিস্টের জন্মের 355 বছর আগে এই আটলান্টিসের কথা প্রথম জানিয়েছিলেন গ্রিক দার্শনিক প্লেটো।
আজ থেকে প্রায় 10-12 হাজার বছর আগে আটলান্টিক মহাসাগরের কাছে অবস্থিত ছিল এই দ্বীপটি। দেশটি অত্যন্ত উন্নত ছিল বা দ্বীপটি অত্যন্ত উন্নত ছিল এবং সেখানে এক উন্নত সভ্যতার উত্থান হয়েছিল শোনা যায়। বিজ্ঞানে প্রচণ্ড উন্নতি করেছিল ওই দ্বীপের অধিবাসীরা, এবং সেখানে যারা ইঞ্জিনিয়ার ছিল তারা অত্যন্ত দক্ষ ছিল। যাই হোক, দেখা যাচ্ছে যে এক রাতের মধ্যে এই দ্বীপটি নাকি সমুদ্রগর্ভে মানে আটলান্টিক মহাসাগরের নিচে তলিয়ে যায়। কেন? কারণ ভয়ঙ্কর ভূমিকম্প এবং প্রবল জলোচ্ছ্বাসের ফলে তলিয়ে যায়। এখানে উপকথা মানে হচ্ছে রূপকথা বা গল্পকথা। এই যে গল্পটা, এটা বা আটলান্টিস দ্বীপটি যে সত্যি ছিল না সেটা নিয়ে কিন্তু অনেক সংশয় রয়েছে। তাই বলা হচ্ছে যে উপকথায়, গ্রিক উপকথায় আটলান্টিস দ্বীপের কথা প্রথম শোনা গিয়েছিল, এবং যখন সেই দ্বীপটি সমুদ্র গর্ভে তলিয়ে গিয়েছিল তখন কিন্তু সেখানে যারা বসবাস করেছিল সেখানকার মানুষেরা তারা কিন্তু ডুবতে ডুবতে চিৎকার করেছিল কৃতদাসের জন্য। কেন চিৎকার করেছিল? ভালোবেসে তারা কি কৃতদাসদের ডেকেছিল? তা কিন্তু নয়। দ্বীপের অধিবাসীরা মনে করত তাদের জীবন মহামূল্যবান, তা তাদের ওই মূল্যবান জীবনগুলোকে ফিরিয়ে দেওয়া হোক কৃতদাসদের জীবনের বিনিময়ে। সেই কারণেই তারা কিন্তু কৃতদাসের জন্য চিৎকার করেছিল। পরের প্রশ্ন দেখো মজুরটির, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। এখানে আমাদের দেশের কথাও আমরা দেখতে পাচ্ছি, ভারতের কথা জানতে পারছি। আলেকজান্ডার, ইতিহাসের পাতাতে তোমরা কিন্তু আলেকজান্ডারের পরিচয় পেয়ে যাবে, বা আমরা জানতেও পারবো যদি ইতিহাস বই খুলি। সেখানে কিন্তু আলেকজান্ডারের বিজয় গৌরবের কথা আমরা অনায়াসে জানতে পারবো। আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন একজন গ্রিক সম্রাট। সুদূর গ্রিস থেকে একের পর এক দেশ জয় করে তার বাহিনী মিশর থেকে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত এক বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তিনি একজন অন্যতম সফল সেনানায়ক হিসেবে ইতিহাসের পাতায় স্থান পেয়েছেন। মাত্র 32 বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি গঠন করেছিলেন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম সাম্রাজ্য। প্রাচীন গ্রীসের ম্যাসিডন রাজ্যের পোল্লা নামক স্থানে মহান গ্রিক সম্রাট তৃতীয় আলেকজান্ডারের জন্ম হয়। তার বাবা ছিলেন ম্যাসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপ এবং মা ছিলেন রানী অলিম্পিয়া। তৃতীয় আলেকজান্ডারের যখন সবে 10 বছর বয়স, বাবা দ্বিতীয় ফিলিপ অবাক বিস্ময়ে দেখেছিলেন কিভাবে তার ছেলে ওই বয়সেই দুরন্ত ঘোড়াকে পোষ মানাচ্ছে অনায়াসে। সেই দিনই উনি ভবিষ্যৎবাণী করেছিলেন, এই ছেলে শুধু ম্যাসিডনে মন ভরবে না এই ছেলের। সত্যি বাবার সেই ভবিষ্যৎবাণী বা পিতার সেই ভবিষ্যৎবাণী কিন্তু সফল হয়েছিল। ঘোড়ায় চড়া, শিকারে যাওয়া, যুদ্ধ করা, শরীরচর্চা সবেতেই তিনি পারদর্শী হয়ে ওঠেন। রাজা ফিলিপ জগৎ বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে নিযুক্ত করেছিলেন আলেকজান্ডারের শিক্ষক হিসেবে। পিতার মৃত্যুর পরে তিনি সিংহাসনে বসেন এবং তখন তার বয়স মাত্র 20 বছর, তাই বলা হয় তরুণ আলেকজান্ডার। সিংহাসনে বসার পরে মাত্র 13 বছর তিনি জীবিত ছিলেন। এই সময়ের মধ্যে তিনি জয় করেন পারস্য, মিশর, ব্যাবিলন ও ভারতের পাঞ্জাব। ভারতবর্ষের ইতিহাসে আলেকজান্ডারের ভারত আক্রমণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সেই সময় উত্তর পশ্চিম ভারত অনেকগুলো পরস্পর বিবাদমান ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। প্রথমে আলেকজান্ডার রাজা অষ্টককে পরাজিত করেন, পরে তক্ষশিলার রাজা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন, কিন্তু ঝিলমের রাজা পুরু তার বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন এবং এই যুদ্ধে পুরু পরাজিত এবং বন্দী হন। ইতিহাসে এই যুদ্ধ হিদাসপেসের যুদ্ধ নামে বিখ্যাত হয়ে আছে। অবশ্য পরবর্তীকালে রাজা আলেকজান্ডার পুরুকে মুক্তি দিয়েছিলেন এবং তার রাজত্বও ফিরিয়ে দিয়েছিলেন, কারণ পুরুর প্রবল পরাক্রম দেখে আলেকজান্ডার মুগ্ধ হয়েছিলেন ভীষণভাবে। যাই হোক, এই যে আলেকজান্ডার তার সাম্রাজ্যকে সুদূর গ্রিস থেকে ভারতবর্ষ পর্যন্ত বিস্তার করেছিলেন, সেটা কি তিনি একা করেছিলেন? ভারত যে জয় করেছিলেন সেটা কি তিনি একা করেছিলেন? সেটা কিন্তু কখনোই তিনি একা করেননি, তার বিশাল সেনাদলের সাহায্যেই তিনি করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো,
গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাঁধুনি তো ছিল। গল কারা? গল আসলে উপজাতি সম্প্রদায়। রোমান রাজত্বের সময় পশ্চিম ইউরোপের এক বিস্তৃত ভূখণ্ড ছিল গল, যেটা এখন বর্তমান কিন্তু ফ্রান্স। এবং এখানে যারা বসবাস করত তাদেরকে বলা হতো গল উপজাতি। এরা দুর্ধর্ষ প্রকৃতির ছিল এবং লুঠেরা ছিল। এই গল উপজাতিদের বা গলেরা সারাক্ষণই কিন্তু রোমানদের সঙ্গে একটা বিবাদ করতো আর কি। এই গল উপজাতিদের দমন করা খুব সহজ কাজ নয়। জুলিয়াস সিজার কিন্তু গলদের দমন করে তিনি রোমান সাম্রাজ্যকে ইউরোপ পর্যন্ত বিস্তৃতি দান করেছিলেন। তাহলে এই যে গলদের নিপাত করেছিলেন জুলিয়াস সিজার, তিনি কি একাই নিপাত করেছিলেন গলদেরকে বা গলদের বিদ্রোহকে দমন করেছিলেন? সেটা কিন্তু নয়। নিদেন একটা রাঁধুনি তো ছিল। নিদেন কথাটার মানে হচ্ছে অন্তত পক্ষে কমপক্ষে একজন রাঁধুনি ছিল, যে জুলিয়াস সিজারকে রান্না বান্না করে খাইয়ে দাইয়ে তার শক্তি জুগিয়েছিল, যার ফলে তিনি কি করেছিলেন না যুদ্ধে জয়লাভ করতে পেরেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, বিরাট আর্মাডা যখন ডুবল স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর্মাডা আসলে স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের এক সুবিশাল রণতরীর বহর। সমুদ্র পথে যুদ্ধযাত্রায় এই বহরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই বহরে ছিল 22টি যুদ্ধ জাহাজ এবং 108টি অস্ত্রসজ্জিত বাণিজ্যিক জাহাজ ছিল। অস্ত্রে রণকৌশলের সমসজ্জায় এই বহর ছিল অতুলনীয়। 1588 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে স্পেনের ফিলিপ তার প্রিয় আর্মাডা প্রেরণ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত স্প্যানিশ আর্মাডা ধ্বংসপ্রাপ্ত হয় এবং ইংরেজরা বিজয়ী হয়। যুদ্ধ চলাকালীন ইংরেজ নৌসেনারা তাদের সমর কুশলতার দ্বারা স্প্যানিশ আর্মাডাকে ডুবিয়ে দেয়। তা আর্মাডা যখন ডুবে গিয়েছিল, শুধুমাত্র কি স্পেনের ফিলিপই কেঁদেছিলেন, আর কেউ কাঁদেনি? 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক কে না প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিক। এবং এই যে 7 বছরের যুদ্ধ, আসলে এটা সপ্তবর্ষব্যাপী যুদ্ধের কথা বলা হয়েছে। 1756 থেকে 1763 পর্যন্ত 7 বছর ধরে ইউরোপে যুদ্ধ চলেছিল। এই যুদ্ধকে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে আমরা দেখেছিলাম একদিকে অস্ট্রিয়া, ফ্রান্স, রাশিয়া এবং অপরদিকে প্রাশিয়া এবং গ্রেট ব্রিটেন ছিল। এই যুদ্ধে কিন্তু প্রাশিয়া এবং ব্রিটেন জয়লাভ করেছিল। তাই এই যে 7 বছর ধরে দ্বিতীয় ফ্রেডারিক যুদ্ধ করে জয়লাভ করেছিলেন, তিনি একাই যুদ্ধ করেছিলেন, আর কেউ যুদ্ধ করেনি। পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? এই যে পাতায় পাতায় ইতিহাসের পাতা উল্টালে এত জয়ের গল্প শোনা যায়, তাহলে এই জয়ের পরে সেই জয়োৎসবের ভোজগুলো কারা বানাতো, রান্নাবান্না কারা করতো? 10 বছরে একজন মহামানব, খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন। রাজাধিরাজ, মহান ও ধনী সম্পদশালী ব্যক্তিরা যুগে যুগে আবির্ভূত হয়েছেন, আপন বিলাস ব্যসন চরিতার্থ করেছেন এবং যশ ও খ্যাতির চূড়ায় আরোহণ করে কালের গর্ভে হারিয়ে গেছেন। সাধারণ মানুষ মনে রেখেছে তাদের নাম ও অমর কৃতিত্বকে, কিন্তু যাদের বিনিময়ে তাদের নাম এবং অমর কৃতিত্ব, তাদের কথা আর সাধারণ মানুষ মনে রাখেনি। এই যে স্থাপত্য বলো, ভাস্কর্য, প্রাসাদ, অট্টালিকা স্থাপনে যে ব্যয় হতো, সেই ব্যয়ভার মেটাতো কারা? সাধারণ মানুষেরাই কিন্তু ব্যয়ভার মেটাতো। অথচ তাদের খবর কোথাও পাওয়া যায় না। খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন, এরকম আরও কত খবর ছড়িয়ে রয়েছে, আরও কত প্রশ্ন রয়েছে। আশা করছি কবিতাটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো।